আচ্ছা আচ্ছা, সেমিস্টার 6 এর এটা ক্লাস নাম্বার 7, অবশ্য রেশিও অ্যানালিসিসের ক্ষেত্রে এটা ক্লাস নাম্বার 2। আচ্ছা, একটা প্রবলেম করানো হয়েছিল রেশিও অ্যানালিসিসে, সেখানে তোর একটা ব্যালেন্স শিট দেওয়া ছিল, সেখান থেকে লিকুইডিটি রেশিও আর বোধহয় সলভেন্সি রেশিও বার করা শেখানো হয়েছিল, যেটা সিলেবাসে আছে যেগুলি। আজকে হচ্ছে দ্বিতীয় অঙ্কটা, যেখানে তোর হচ্ছে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, আর ব্যালেন্স শিটের নিচে কিছু ইনফরমেশন আছে, সেগুলো থেকে বার করতে দেওয়া হয়েছে প্রফিটেবিলিটি রেশিও আর অ্যাক্টিভিটি রেশিও, যতগুলি সম্ভব, মানে যেগুলো সিলেবাসে আছে। আচ্ছা, অঙ্কটা আমি আর করছি না, কারণ অঙ্কটা তো ব্যালেন্স শিট একটা দেওয়া আছে, আর ব্যালেন্স শিটের নিচে কতগুলি ইনফরমেশন আছে, যেখানে সেলস দেওয়া, গ্রস প্রফিট দেওয়া, নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া, তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, ওপেনিং স্টক দেওয়া আছে, আর বলা হয়েছে যে ধরে নাও সমস্ত সেলস এবং পারচেস ক্রেডিটে করা হয়েছে। ঠিক আছে, তা আমি এখানে সলিউশনটা আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও, অর্থাৎ মুনাফা যোগ্যতা, যেটা যে রেশিওগুলো দিয়ে বেরোয় সেগুলো বার করব। প্রফিটেবিলিটি রেশিও। আচ্ছা, তোরা দেখবি যে প্রথমে যে রেশিওগুলোর চার্ট আমি পাঠিয়েছিলাম, তার মধ্যে প্রথম আছে গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও ফর্মুলাটা কি? গ্রস প্রফিট বাই সেলস ইন্টু 100। সেলস বলতে নেট সেলস, মানে সেলস মাইনাস সেলস রিটার্ন, ইন্টু 100। তো দেখ, অঙ্কের নিচে গ্রস প্রফিট দেওয়া আছে হচ্ছে 1.5 লাখ, আর সেলস দেওয়া আছে 6 লক্ষ টাকা। তাহলে গ্রস প্রফিট রেশিও বেরোচ্ছে 25%। এবার আসছে নেক্সট নেট প্রফিট রেশিও। তো নেট প্রফিট রেশিও ফর্মুলা কি? নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। নেট প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে 75,000, দেখ 75,000 ডিভাইডেড বাই 6 লাখ ইন্টু 100, তাহলে কত হয়? 12.5% সম্ভবত। এবার হচ্ছে অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও মানে অপারেটিং প্রফিট না, অপারেটিং কস্টের রেশিও। ঠিক আছে, মানে নন অপারেটিং কস্টের মধ্যে ইন্টারেস্ট এগুলো পড়ে, এগুলো বাদ দেওয়ার আগে যে অপারেটিং প্রফিটটা হয়েছে সেটা, এর মধ্যে নন অপারেটিং ইনকামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অপারেটিং ইনকাম বলতে শুধু সেলস। ঠিক আছে, সেলস আর সেলস সংক্রান্ত ডিসকাউন্ট, রিসিপ্ট টিসিপ, এগুলো, আর কিচ্ছু না। নন অপারেটিং ইনকামগুলোকে নেওয়া হয় আর অপারেটিং এক্সপেন্স নেওয়া হয়। আচ্ছা, ফর্মুলাটা কি? অপারেটিং কস্ট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এবার কথা হচ্ছে যে অপারেটিং কস্টের ফর্মুলাটা কি? অপারেটিং কস্ট তো দুরকম ভাবে বেরোয়।
cost of goods sold plus administration, selling and distribution expenses. Cost of goods sold plus administration, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এখন ঘটনা হচ্ছে যে এই অঙ্কটার মধ্যে যে আমি কস্ট অফ গুডস সোল্ডটা বার করে নিতে পারি কিভাবে, সেল থেকে জিবিটা বাদ দিলেই কস্ট অফ গুডস সোল্ড বেরোবে, কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পাবো কোথায়, সেটা তো আমি পাচ্ছি না। ঠিক আছে, তখন আমাকে অন্য রাস্তা নিতে হবে। অন্য রাস্তাটা কি, অর সেলস মাইনাস অপারেটিং প্রফিট। সেল থেকে অপারেটিং প্রফিটটা বাদ দিয়ে দাও, যা পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার অপারেটিং কস্ট। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে এই রাস্তাটা দিয়ে হচ্ছে না, তখন আমি যাব সেল থেকে অপারেটিং প্রফিটটা বাদ দেবো, তাহলে বেরোবে। এখন আমাকে জানতে হবে যে অপারেটিং প্রফিটটা কত। অপারেটিং প্রফিট মানে হচ্ছে পিবিআইটি। পিবিআইটি মানে হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। অপারেটিং প্রফিট হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো কি করে বার করতে পারি, নেট প্রফিট আফটার ট্যাক্স, তার সঙ্গে ট্যাক্সটাকে যোগ করে দিলাম, অ্যাড ব্যাক করে দিলাম, তাহলে কি বেরোলো, প্রফিট বিফোর ট্যাক্স। তার সঙ্গে ইন্টারেস্ট অ্যাড ব্যাক করে দিলাম, তাহলে বেরোবে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই হচ্ছে অপারেটিং প্রফিট। তাহলে এবার অপারেটিং দেখ, এখানে খেয়াল করে যে নেট প্রফিটটা দেওয়া আছে আফটার ট্যাক্স ৭৫,০০০, তার সঙ্গে ট্যাক্স তোর আসছে কত, ট্যাক্সটা তাকিয়ে দেখ, ট্যাক্সটা অঙ্কের মধ্যে দেয়নি, কিন্তু ব্যালেন্স শিটে আছে দেখবি প্রভিশন ফর ট্যাক্স। ব্যালেন্স শিটে ভালো করে খেয়াল কর, প্রভিশন ফর ট্যাক্স দেওয়া আছে, তার মানে সেটাই এই বছরের কারেন্ট ইয়ারের ট্যাক্স আমি ধরে নেব ২৫,০০০, প্লাস অঙ্কে দেখবি নিচে ইন্টারেস্টটা বলে দেওয়া আছে তোর হচ্ছে ১৫,০০০। দেখ ইন্টারেস্টটা বলা আছে কিনা, ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে ১৫,০০০। এমনিও খেয়াল কর, ইন্টারেস্ট এমনিতেও পেতে পাবি, যদি না বলে দিত তাহলেও ইন্টারেস্ট পাওয়া যেত। ব্যালেন্স শিটে লং টার্ম বড়োইং এ যা দেখ 10% সিকিউর ডিবেঞ্চার আছে ১.৫ লাখ, তার উপরে 10% করলে ১৫,০০০ ইন্টারেস্ট বেরোচ্ছে। ঠিক আছে, অঙ্কে বলে দিলেও ওটা দিয়েছে বলে ভালো হয়েছে ১৫,০০০, আর না বলে দিলে তুই ব্যালেন্স শিটে গেলে ডিবেঞ্চারটা দেখবি 10% সিকিউর ডিবেঞ্চার ১.৫ লাখের উপরে, তাহলে 10% করলে সেটাও ১৫,০০০ হচ্ছে, তাহলে ১,১৫,০০০ হচ্ছে আমার অপারেটিং প্রফিট। তাহলে এবার অপারেটিং কস্টটা কি করে বার করব, তাহলে আমরা অপারেটিং কস্টটা এই লাইনটা দিয়ে বার করব, সেলস মাইনাস অপারেটিং কস্ট। সেলস কত ৬ লাখ, মাইনাস অপারেটিং প্রফিট ১.৫ লাখ, ১,১৫,০০০ ইকুয়াল টু ৪,৮৫,০০০। এইটা হচ্ছে আমার অপারেটিং কস্ট। তাহলে এখানে বসিয়ে দিই, $80.83 দেখে নাও। মনে রাখবে তোদের অপারেটিং কস্টের বার করার ফর্মুলাটা হচ্ছে সে সবচেয়ে
সিম্পল ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এখন কস্ট অফ গুডস সোল্ড বার করা যেত, সেল থেকে গ্রস প্রফিট বাদ দিলেই কস্ট অফ গুডস সোল্ড বার করা যেত, কিন্তু কথা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আমি পাচ্ছি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, তখন অন্য ফর্মুলাটা নেব, সেটা হচ্ছে সেলস মাইনাস অপারেটিং প্রফিট। এবার তাহলে অপারেটিং প্রফিটটা কি? অপারেটিং প্রফিট হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্সের সঙ্গে ট্যাক্স যোগ করলে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স হলো, তার সঙ্গে ইন্টারেস্ট যোগ করে দিলে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স হয়ে গেল। এবার অপারেটিং কস্ট হচ্ছে সেলস 6 লাখ থেকে 1,15,000, অপারেটিং প্রফিট বাদ দাও 4,85,000। তাহলে এবার অপারেটিং রেশিও 4,85,000 বাই 6 লাখ ইন্টু 100, 80.83%। ঠিক আছে, এইটা হচ্ছে অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও মানে মনে রাখবি অপারেটিং প্রফিট নয়, অপারেটিং কস্ট রেশিও এটা আসলে। তাহলে আমি মুছে দিচ্ছি এখানে। এরপরে আসছে অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট বাই সেলস ইন্টু 100। তো অপারেটিং প্রফিট আমরা বার করে নিয়েছি 1,15,000, এই যে নিচে এখানে 1,15,000 বার করে নিয়েছি, এখানে এই 1,15,000 বসে গেল বাই 6 লাখ ইন্টু 100, 19.17%। ঠিক আছে, আরেকটা খেয়াল করে দেখো, অর এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা 100 মাইনাস অপারেটিং রেশিও, হান্ড্রেড মাইনাস 80.83 ইকুয়াল টু দেখো 19.17 আসছে। দেখেছো, আমার যদি অপারেটিং কস্ট 80.83% হয়, তাহলে 100 থেকে বাদ দাও, বাকি 19.17% হচ্ছে অপারেটিং প্রফিট। কস্ট যদি এতটা হয়, সেলসের 80.83 মানে কি, সেলের 80.83% হচ্ছে অপারেটিং কস্ট, তাহলে বাকিটা কি, বাকিটা অপারেটিং প্রফিট। তাহলে সেই অপারেটিং প্রফিট 19.17 আসবে। এভাবে করলেও হয়, এভাবে করলেও হয়, যে কোনো একভাবে করলে হয়। হলো, এরপরে আমরা আসবো 5। এবার আসবো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আরওসিই। এটা সবচেয়ে মানে প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রেশিও হচ্ছে আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ ক্যাপিটাল ইনভেস্ট করেছি যা কারবারে, তাতে আমার রিটার্নটা কত। এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা দু রকম হয়।
নেট প্রফিট আফটার ট্যাক্স প্লাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এবার প্রথমে আমি কেন বলছি ইন্টারেস্টটাকে অ্যাড করলাম, ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে বলে নিই কিভাবে ক্যাপিটাল এমপ্লয়েডটা বেরোয়। ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা কি? শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস নন কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে লং টার্ম লোনটাকে ধরে নেওয়া হচ্ছে। লং টার্ম লোনকে যদি আমি ক্যাপিটাল হিসাবে ধরে নিই, তাহলে ইন্টারেস্টটা যেটা আমি বাদ দিয়েছি সেটাকে অ্যাড ব্যাক করতে হবে। ঠিক আছে, আমি তো যদি আমি ক্যাপিটাল এমপ্লয়েড বলতে শেয়ার হোল্ডার্স ফান্ডকে বুঝতাম, শেয়ার হোল্ডার্স ফান্ডই হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে আমি ইন্টারেস্টটাকে যোগ করতাম না। কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে যেহেতু লং টার্ম ডেটকে আমি নিয়ে নিচ্ছি, তাহলে তার উপরে ইন্টারেস্টটাকে অ্যাড ব্যাক করে দিতে হবে। ঠিক আছে, তার মানে এটা কি প্রফিট আফটার ট্যাক্স বাট বিফোর ইন্টারেস্ট। এইটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আচ্ছা, এবার তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে দেখো। তোর শেয়ার ক্যাপিটাল কত আছে? শেয়ার ক্যাপিটাল, ইকুইটি আর প্রেফারেন্স হচ্ছে 1 লাখ 1 লাখ। আর রিজার্ভস এন্ড সারপ্লাস আছে 1,80,000 প্লাস নন কারেন্ট লায়াবিলিটি আছে 1.5 লাখ। তাহলে আসছে 5,30,000। তাহলে হচ্ছে 5,30,000 হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আবার এই ক্যাপিটাল এমপ্লয়েড আরেকভাবেও ক্যালকুলেশন হয়, সেটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, এইভাবেও ক্যালকুলেশন হয় ক্যাপিটাল এমপ্লয়েড। দুরকম ভাবে হয়। লায়াবিলিটি সাইড দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস নন কারেন্ট লায়াবিলিটি, আর অ্যাসেট সাইড দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট প্লাস তোমার হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এর মধ্যে শুধু ইনভেস্টমেন্টটাকে আসবে না, কারণ ইনভেস্টমেন্টটা হচ্ছে তোমার নন ট্রেডিং অ্যাসেট, ওটাকে আনা হবে না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে আরও সি ইকুয়াল টু নেট প্রফিট আফটার ট্যাক্স আছে 75,000, তার সঙ্গে ইন্টারেস্ট যোগ হবে 15,000 ডিভাইডেড বাই 5,30,000 ইন্টু 100। তাহলে আসছে তোমার হচ্ছে 16.98%। 16.98% হয়েছে। আচ্ছা, আরও সি আরেকভাবে বার করা যায়, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড।
দেখবি আমি তোদের যে ফর্মুলা দিয়েছি একদম প্রথম দিকে, এর দ্বিতীয় ফর্মুলাটাও আছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100। এবার কথাটা হলো যে এই দুটো ফর্মুলার মধ্যে তফাৎ কোথায়? এখানে আমি যদি ইন্টারেস্ট পেমেন্ট করি, ইন্টারেস্টটা কি হয়? ইন্টারেস্টটা হচ্ছে প্রফিটের ক্যালকুলেশনের সময় ইন্টারেস্টটা বাদ যায়, বাদ গিয়ে কি করে প্রফিটটাকে কমিয়ে দেয়, তার উপরে আমি একটা ট্যাক্স বেনিফিট পাই, কারণ আমার ট্যাক্সটা কম হয়। ভালো করে শুনবি, যদি আমি ইন্টারেস্টটা নেট প্রফিট ক্যালকুলেশনের সময় যখন ইন্টারেস্টটা আমি বাদ দিই, ইন্টারেস্টটা এক্সপেন্ডিচার তো, তাহলে ইনকাম ট্যাক্সের ভাষায় ওটা ডিডাকশন তো, বাদ দিলে কি হলো, ইনকামটা কমে গেল, ট্যাক্সটা আমাকে কম দিতে হবে। তাহলে ইন্টারেস্ট দেওয়ার জন্য আমি একটা ট্যাক্স বেনিফিট পাই। তাহলে কি হচ্ছে, এই এই প্রথম ফর্মুলায় যখন করছি নেট প্রফিট আফটার ট্যাক্স লিখে ইন্টারেস্টটা যোগ করে দেওয়া মানে আমি ট্যাক্স বেনিফিটটাকে ধরে নিলাম, ট্যাক্স বেনিফিটটা ধরে নিলাম, ধরে নেওয়াতে আমার রিটার্নটা এলো ৭৫,০০০ প্লাস ১৫,০০০, ৯০,০০০ টাকা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ট্যাক্সটাই আমি বাদ দিচ্ছি না, তার মানে ইন্টারেস্ট বাবদ যে ট্যাক্সের বেনিফিটটা আমি পাচ্ছি সেই বেনিফিটটাকে আমি ধরছি না, না ধরে একদম প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স করে দিচ্ছি। এখানে নেট প্রফিটটা আছে আফটার ট্যাক্স, তার সঙ্গে ইন্টারেস্টটা যোগ করা, তার মানে কি প্রফিট আফটার ট্যাক্স বাট বিফোর ইন্টারেস্ট। কিন্তু এটা হচ্ছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সের বেনিফিটটাকে আমি ধরলাম না, না ধরে এখানে ক্যালকুলেশন করা। তাহলে এখানে কত আসছে দেখ, ১,১৫,০০০ ডিভাইডেড বাই ৫,৩০,০০০ ইন্টু 100, তাহলে আসবে 21.70%। ঠিক আছে, ট্যাক্সটা না ধরলে আমার এখানে রিটার্নটা বেশি আসছে 21.70%, আর এখানে 16.98%। যেহেতু আমি এখানে ট্যাক্সটাকে কনসিডার করেছি, আমার রিটার্নটা কম আছে। ঠিক আছে, এই দুভাবে করা যায়। এখন একটা কথা হচ্ছে যে একটা ব্যালেন্স শিট দিয়ে যদি অনেকগুলো রেশিও বার করতে দেয়, সিম্পলি যে কটা ফর্মুলা ইউজ হয় সে কটা ফর্মুলাতে সব কটাতেই করতে পারিস, অথবা যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হয়ে যায়, এর বেশি কিছু লাগে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিটার্ন অন শেয়ার হোল্ডার্স ইকুইটি, অথবা আরওই, রিটার্ন অন ইকুইটি। সিম্পলি এটাকে রিটার্ন অন ইকুইটিও বলে, অথবা রিটার্ন অন শেয়ার হোল্ডার্স ইকুইটি। এটা ফর্মুলাটা সোজা, নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড ইন্টু 100। এবার নেট প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে আমার ৭৫,০০০, আর শেয়ার হোল্ডার্স ফান্ড হচ্ছে আমার ৩,৮০,০০০, 19.74%। ঠিক আছে, এখানে আগেরটায় ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে লং টার্ম ডেটটাকে ধরা ছিল, এখানে শুধু শেয়ার হোল্ডার্স ফান্ডকে ধরা আছে। ঠিক আছে, যার জন্য এখানে ইন্টারেস্ট অ্যাড ব্যাক হচ্ছে না। এখানে হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স, মানে শেয়ার হোল্ডারদের এই নেট প্রফিটটা প্রাপ্য, যার জন্য এখানে ইন্টারেস্টটাকে অ্যাড ব্যাক করা নেই, কারণ ইন্টারেস্টটা হচ্ছে লং টার্ম ডেটের প্রাপ্য। লং টার্ম ডেটকে যদি তুই ক্যাপিটালের মধ্যে ধরিস, তাহলে ইন্টারেস্টটা আমি তো আর বাইরের লোককে দিচ্ছি না, ভেতরের লোককেই দিচ্ছি, কারণ লং টার্ম ডেটকেও আমি কারবারের ক্যাপিটাল ধরে নিচ্ছি, ইন্টারেস্টটা তখন অ্যাড ব্যাক হয়ে যাবে। আর রিটার্ন অন ইকুইটির বেলায় ইকুইটি শেয়ার হোল্ডার বা শেয়ার হোল্ডারদের যেটা প্রাপ্য সেটাই আসবে নেট প্রফিট আফটার ট্যাক্স বাই শেয়ার হোল্ডার্স ফান্ড ইন্টু 100, 19.74%। আরেকটা আছে লাস্ট, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেটস, এটাকে বলা হয় আরওএ।
এখানে টোটাল অ্যাসেট বলানো মানে এখানে ক্যাপিটাল বলতে লায়াবিলিটি সাইডে পুরোটাকেই ক্যাপিটাল ধরা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে হবে ৭৫,০০০। (10.47%) মানে টোটাল অ্যাসেট আমি টাকা যা ইনভেস্ট করেছি টোটাল অ্যাসেট কাজে লাগিয়ে আমার নেট ইনকামটা কত, সেটা হচ্ছে ৭৫,০০০ ডিভাইডেড বাই ৭,১৬,০০০ ইন্টু 100, 10.47%। ঠিক আছে, দেখে নাও একবার। হয়ে গেছে। দেখ, যখন নাকি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বার করছি তখন 21.7% কি এর আগেরটা বেরিয়েছিল তোর হচ্ছে 16.98%, ঠিক আছে? যেই রিটার্ন অন ইকুইটি করলাম তখন ওই 60 ওইটা আবার কমে এসে দাঁড়ালো তোর হচ্ছে এখানে ছিল 21.70, এখানে ইন্টারেস্টটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ডের উপরে গেল, সেখানে এলো তোর হচ্ছে 19.74%। মানে ইন্টারেস্টটা বাদ দেওয়ার পরে শেয়ার হোল্ডারদের ইনকামটা গেল বেড়ে, ঠিক আছে? আর যখন টোটাল অ্যাসেটের উপরে এলাম তখন এলাম 10.47%, ঠিক আছে? এটা মনে রাখবি, তিনটের মধ্যে ডিফারেন্স। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এ লং টার্ম ডেটকে ধরা হয়, ধরে নিয়ে রিটার্নটা ক্যালকুলেশন করা হয়। ওখানে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ট্যাক্স বেনিফিট নেবো আর একটা হচ্ছে ট্যাক্স বেনিফিট নেবো না। আচ্ছা, আরেকটা হচ্ছে ইকুইটির উপরে যখন রিটার্ন তখন শুধু শেয়ার হোল্ডার্স ফান্ডের উপরে নেট প্রফিট আফটার ট্যাক্স কত হয় তার ক্যালকুলেশনটা হবে। আর যখন রিটার্ন অন অ্যাসেট হবে টোটাল অ্যাসেটে যে টাকা ইনভেস্ট করেছি তার উপরে আমার নেট রিটার্ন, ঠিক আছে? তাতে 10.47%। আচ্ছা, এবার আসছে অ্যাক্টিভিটি অর এফিসিয়েন্সি রেশিওস। আচ্ছা, এটা হচ্ছে কারবারের বিজনেসের অপারেশনাল এফিসিয়েন্সি আমরা মেজার করি, ঠিক আছে? যে অ্যাসেটগুলোকে ইউজ করে তার বদলে একটা কোম্পানি কত টাকা আর্ন করতে সমর্থ হচ্ছে, প্রফিটটা কতটা আর্ন করতে সমর্থ হচ্ছে সেটাকে আমরা বিচার করি। এর মধ্যে প্রথম আসবে কি স্টক টার্নওভার রেশিও।
স্টক টার্নওভার রেশিও আরেকটা নাম হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও বলে, ঠিক আছে? এটার ফর্মুলাটা কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা বার করতে পারবো, সেটা হচ্ছে সেলস মাইনাস গ্রস প্রফিট বাই অ্যাভারেজ স্টক। তাহলে খেয়াল করো যে এখানে সেলসটা কত দেওয়া আছে, 6 লাখ, আর জিবি দেওয়া আছে কত, 1.5 লাখ, ডিভাইডেড বাই এবার অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টকের ফর্মুলাটা কি? অ্যাভারেজ স্টকের ফর্মুলাটা হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। তাহলে এবার দেখো অঙ্কে কি দেওয়া আছে। ওপেনিং স্টক অঙ্কে দেওয়া আছে, দেখো ব্যালেন্স শিটের তলায় 85,000, 85,000, ঠিক আছে, ওপেনিং স্টক। এবার ক্লোজিং স্টক কোথায় পাবো? ক্লোজিং স্টক কোথায় পাবো? ক্লোজিং স্টক পাবো ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে যেটা ইনভেন্টরি বলে দেখানো আছে ওইটাই ক্লোজিং স্টক বছরের শেষে, এটা ওপেনিং স্টক। তো ব্যালেন্স শিটে ওপেনিং স্টক দেখানো আছে, ক্লোজিং স্টক দেখানো আছে 1,15,000 বাই 2, তাহলে আসছে 1 লাখ। তাহলে এখানে বসিয়ে দাও 1 লাখ, তাহলে কত হয়? 4.5 লাখ ডিভাইডেড বাই 1 লাখ, 4.5 টাইমস, 4.5 টাইমস। তোরা ওয়ার্কিং ক্যাপিটাল করেছিস, একটা নির্দিষ্ট পরিমাণ স্টক বছরে 4.5 বার রোল করে। 1 লাখ টাকার স্টক বছরে 4.5 বার রোল করে। তাহলে সেটা দিয়ে আমরা বার করতে পারি যে স্টকটা বছরে কতদিন গোডাউনে থাকে, ঠিক আছে? এইটা দিয়ে যদি 12 মাসকে ভাগ করিস তাহলে মাসে বেরোবে, এটা দিয়ে যদি 365কে ভাগ করিস তাহলে দিনে বেরোবে, এটা দিয়ে যদি উইককে ভাগ করিস তাহলে সপ্তাহে বেরোবে। সেটাকে বলা হয় স্টক হোল্ডিং পিরিয়ড, ঠিক আছে? তো বার করি এটাকে, এটা 1-এর এ আর বি। স্টক হোল্ডিং পিরিয়ড, এটা দিয়ে 12কে ভাগ করলেই হয়ে যায়, না করে এই ফর্মুলাটাকে উল্টো করে দিবি। অ্যাভারেজ স্টক ডিভাইডেড বাই কস্ট অফ গুডস সোল্ড ইনটু, যদি মাসে করতে চাও কি দিনে করতে চাও, দিনে করলে 365। তাহলে অ্যাভারেজ স্টক হচ্ছে 1 লাখ ডিভাইডেড বাই 4,50,000 ইন্টু 365 ইকুয়াল টু 81.11 ডেজ, ঠিক আছে? 81.11 ডেজ। তোমরা ইচ্ছা করলে 4.5 দিয়ে 365কে ভাগ করো, তাহলেও দেখবে একই আসবে, ঠিক আছে? হ্যাঁ, 81.11, ঠিক আছে? এটা और কি করা যায়? और হচ্ছে 365 বাই স্টক টার্নওভার রেশিও ইকুয়াল টু 365 ডিভাইডেড বাই 4.5 ইকুয়াল টু 81.11 ডেজ। দেখে নাও।
হয়ে গেছে দেখা। এবার আসছে ডেটাস টার্নওভার রেশিও, নেট ক্রেডিট সেলস divided by average receivables অ্যাভারেজ রিসিভেবলের মধ্যে ডেটার্স তো থাকবে, বিলস রিসিভেবলও থাকবে, দুটো মিলেই হচ্ছে ডেটার্স। তো এবার কথা হচ্ছে যে নেট ক্রেডিট সেল মানে বছরে সারা বছরে যা সেল হয়েছে সেটাকেই ওরা বলে দিয়েছে ক্রেডিট সেল ধরতে হবে। তাহলে সেটা হচ্ছে 6 লাখ। আচ্ছা, অঙ্কের মধ্যে কোনো ওপেনিং ডেটার্স নেই, আর বছরের শেষে ব্যালেন্স শিটে যে ডেটার্সটা দেওয়া আছে সেটা ক্লোজিং ডেটার্স, তাহলে ওটাকেই আমরা ধরে নেব ওপেনিং ক্লোজিং ইকুয়াল। তাহলে ওই ডেটার্সটা গিয়ে বসিয়ে দাও, ব্যালেন্স শিটে কত আছে দেখো, ডেটার্সের অ্যামাউন্ট ব্যালেন্স শিটে ট্রেড রিসিভেবল আছে 83,000, ভাগ করো কত আসবে তোমার হচ্ছে 7.23 টাইমস, 7.23 টাইমস। এটা হচ্ছে ডেটাস টার্নওভার রেশিও। তার মানে ডেটা বছরে 7 বার, মানে 7.23 টাইমস ডেটাসের থেকে টাকা কালেকশন করা হয়। তাহলে কতদিন বাদে বাদে হয়? তাহলে এটা দিয়ে যদি আমি 365 কে ভাগ করি তাহলে দিনে বেরোবে। তাহলে বি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দুরম ভাবে বেরোয়। ফর্মুলাটাকে উল্টো করে দাও, অ্যাভারেজ রিসিভেবলস বাই নেট ক্রেডিট সেলস ইন্টু 365, তাহলে 83,000 ডিভাইডেড বাই 6 লাখ ইন্টু 365, তাহলে করে দেখো আসবে হচ্ছে 51 ডেজ অ্যাপ্রক্সিমেটলি, और 365 বাই ডেটার্স টার্নওভার রেশিও ইকুয়াল টু 365 ডিভাইডেড বাই 7.23, করে দেখো তোমার একই আসছে 51 ডেজ। ঠিক আছে, হয় এভাবে করবে, নাহলে এইটা দিয়ে ডিভাইড করে দেবে 365 কে, তাহলে দিনে বেরোবে। মাস হলে 12কে ভাগ করবে মাসে বেরোবে, 52কে ভাগ করবে উইকে বেরোবে। দেখে নাও।
দেখা হয়েছে? তাহলে এবার দেখো ক্রেডিটার্স টার্নওভার রেশিও, নেট ক্রেডিট পারচেজ বাই অ্যাভারেজ পেয়েবল মানে ক্রেডিটার্স প্লাস বিলস পেয়েবল। তো এখানে তোমার ক্লোজিং ক্রেডিটার্স আর বিলস পেয়েবল, অ্যাভারেজ পেয়েবল ক্লোজিংটা পাওয়া যাবে ব্যালেন্স শিট থেকে, ওপেনিং দেওয়া নেই। তা আমরা ধরে নেব ওপেনিং ক্লোজিং ইকুয়াল, তাহলে ক্লোজিংটাই হচ্ছে অ্যাভারেজ। আর ক্রেডিট পারচেজ, সমস্ত পারচেজ যা হয়েছে ক্রেডিটেই বলেছে। তাহলে এবার পারচেজ কি করে বার করে? কস্ট অফ গুডস সোল্ড প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। দেখো আমরা কস্ট অফ গুডস সোল্ড বার করি কি করে? ওপেনিং স্টক প্লাস পারচেজ লেস ক্লোজিং স্টক, তাই তো? তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ওপেনিং স্টক অ্যাড করা আছে, আমি করব লেস, ক্লোজিং স্টক লেস করা আছে, আমি করব অ্যাড কস্ট অফ গুডস সোল্ড এর সাথে। তাহলে উল্টো করে পারচেজটা বেরিয়ে আসবে। তাহলে পারচেজ বেরোচ্ছে 4,80,000। তাহলে ক্রেডিটার্স টার্নওভার রেশিও হচ্ছে 4,80,000 ডিভাইডেড বাই ক্লোজিং পেয়েবলস কত আছে, সেটা হচ্ছে 86,000। তাহলে আসছে 5.58 টাইমস, 5.58 টাইমস আসছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি ক্রেডিটার্সদের বছরে 5.58 বার পেমেন্ট করি। তাহলে এটা দিয়ে যদি আমি 365-কে ভাগ করি, তাহলে কতদিন বাদে বাদে পেমেন্ট করি বেরোবে। 12কে ভাগ করলে কত মাস বাদে বাদে পেমেন্ট করি বেরোবে। 52কে ভাগ করলে কত সপ্তাহ বাদে পেমেন্ট করি সেটা বেরোবে। তাহলে সেটাকে বলা হয় অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। ফর্মুলাটা উল্টো। তাহলে আসছে অ্যাপ্রক্সিমেটলি 66 ডেজ। ঠিক আছে? অর 365 ডিভাইডেড বাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও, 365 ডিভাইডেড বাই 5.58 করে দেখো 66 ডেজ। এটা আসছে অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি আসবে মানে 65 পেরিয়ে গেলেই তো ওটা 66 ডেজ হয়ে যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে ক্রেডিটার্স টার্নওভার। দেখে নাও, আর অল্প কটা রেশিও বাকি আছে। এটা হচ্ছে টোটাল অ্যাসেট টার্নওভার, নেট সেলস বাই টোটাল অ্যাসেট 6 লাখ বাই 7 লাখ 16.84। এটা একেরও কম, মানে টোটাল অ্যাসেটের পরিমাণ যা তার থেকে সেলের পরিমাণ কম। এটা খুব খারাপ।
এই টার্নওভার রেশিওগুলো মানে কি, তুমি ধরো স্টক টার্নওভার, স্টকটাকে কত ভালোভাবে ব্যবহার করছো সেল জেনারেট করার জন্য। তার মানে তোমার হাতে যে ইনভেন্টারি আছে সেটাকে কত ভালোভাবে ব্যবহার করছো, কত এফিসিয়েন্টলি ব্যবহার করছো সেল জেনারেট করার জন্য। তার মানে টার্নওভার রেশিওটা যত বেশি বেরোবে, মানে ধরো 5 টাইমসের জায়গায় যদি 6 টাইমস হয় তাহলে তোমার এফিসিয়েন্সি বেটার, 6-এর জায়গায় যদি 7 টাইমস হয় এফিসিয়েন্সি বেটার। উল্টো দিকে তোমার হচ্ছে হোল্ডিং পিরিয়ডটা যত কম হবে, স্টক হোল্ডিং পিরিয়ড যত কম হবে, তত ফাস্ট মুভিং স্টক বেরিয়ে যাচ্ছে, তত তোমার এফিসিয়েন্সি বেটার। এবার ডেটাস টার্নওভারের ক্ষেত্রে কি, ডেটাসও একটা অ্যাসেট, সেটাকে তুমি কত ভালোভাবে ব্যবহার করছো সেলটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, তার মানে কি তোমাকে কালেকশন পিরিয়ডটা কমাতে হবে। টার্নওভারটা যত বাড়বে কালেকশন পিরিয়ড তো তত কমবে। যত কম কালেকশন পিরিয়ড হবে তোমার হাতে, তোমার হচ্ছে রোলিংটা বেশি হচ্ছে, ক্যাশ টাকা খুব দ্রুত ফিরে আসছে। সেরকম ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড, ক্রেডিটার্স টার্নওভার, এটাও তোমার সঙ্গে সঙ্গে কি করতে হবে, বাড়াতে হবে। তাতে তোমাকে কি করতে হবে, ক্রেডিটার্সকে তুমি যত তাড়াতাড়ি পেমেন্ট করবে, সাপ্লায়ারের যে বিশ্বাস, ট্রাস্ট, সে আরো বেশি তোমাকে ধার দেবে, আরো বেশি পরিমাণে ধার দেবে, আরো সুবিধা দেবে, ক্রেডিট দেবে, অনেক বেশি দিনের ক্রেডিট দেবে, এগুলি তুমি পাবে। এগুলি হচ্ছে এফিসিয়েন্সি। সেরকম টোটাল অ্যাসেটটাকে এমন ভাবে তুমি এফিসিয়েন্টলি ব্যবহার করো যাতে তোমার সেল বাড়ে। এ তো একেরও কম, খুবই খারাপ, ঠিক আছে। অন্তত এটা দ্বিগুণ হতে হবে, দ্বিগুণ 3 গুণ হতে হবে, তবে বুঝতে হবে যে আমার অ্যাসেটের তুলনায় সেল অনেক বেশি। 5। এবার হচ্ছে ক্যাপিটাল টার্নওভার রেশিও, যে আমার বিজনেসে যে ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আছে, লং টার্ম ডেট, শেয়ার হোল্ডার্স ফান্ড, এই দুটোকে নিয়ে সেটাকে তুমি কত ভালোভাবে ব্যবহার করছো সেলটাকে বাড়ানোর জন্য, সেলটাকে জেনারেট করার জন্য। সেটা হচ্ছে 6 লাখ হচ্ছে সেল, 5,30,000 আগেই বার করা ছিল ক্যাপিটাল এমপ্লয়েড, 1.13 টাইমস, এটাও খুব খারাপ, এর দ্বিগুণই হয়নি, ঠিক আছে। এটা 1.13 টাইমস খুবই খারাপ, মানে জাস্ট মানে সমান সমানের থেকে একটু বেশি। 5,30,000 ক্যাপিটাল এমপ্লয়েড, সেল হচ্ছে 6 লাখ, মাত্র 70,000 বেশি, তাহলে প্রফিটের পার্সেন্টেজও কম, সুতরাং এটা অনেক বাড়াতে হবে। এবার হচ্ছে আমরা টোটাল অ্যাসেট টার্নওভার বার করেছি, এবার তার কম্পোজিশন গুলো, এলিমেন্ট গুলো ভেঙে ভেঙে, কারেন্ট অ্যাসেট টার্নওভার, নেট সেলস বাই কারেন্ট অ্যাসেট, 6 লাখ ডিভাইডেড বাই ব্যালেন্স শিটে দেখো কারেন্ট অ্যাসেটের টোটাল কত, 2,41,000, হলে 2.49 টাইমস। এটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট টার্নওভার অথবা নন কারেন্ট অ্যাসেট। টোটাল অ্যাসেটের মধ্যেই তো দুটো ভাগ, একটা কারেন্ট অ্যাসেট, একটা ফিক্সড অ্যাসেট। এখন ফিক্সড বলি না, আমরা বলি নন কারেন্ট অ্যাসেট।
1.26 টাইমস সেলস বাই নন কারেন্ট অ্যাসেট। আর এবার হচ্ছে লাস্ট, working capital turnover ratio, net sales by current asset minus current liabilities. কারেন্ট অ্যাসেট আছে 2,41,000 মাইনাস কারেন্ট লায়াবিলিটি আছে 1,86,000 ইকুয়াল টু 10.91 টাইমস। মানে নেট সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল, সেটাকে আমি নেট সেলস বাই সিএ মাইনাস সিএল লিখলাম। 6 লাখ ডিভাইডেড বাই কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করে দেখো 10.91 টাইমস। এবার একটা জিনিস মনে রাখবে, মানে কারেন্ট রেশিওর আরেকটা নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। মনে রাখবে এটা, কারেন্ট রেশিওর আরেকটা নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, সেটা আলাদা, সেটা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। আর এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, সেটা হচ্ছে নেট সেলস বাই কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, দেখে নাও। হয়েছে? আচ্ছা, রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারে আমি দুটো অঙ্ক করালাম। দুটো অঙ্ক যেটা করালাম সেটা হচ্ছে যে রেশিওগুলো তোদের চার্ট করে দিয়েছিলাম ফর্মুলা, প্রায় প্রত্যেকটা আমি দেখিয়ে দিলাম দুটো অঙ্কের মাধ্যমে। আর 3টে রেশিও আছে, সেই 3টে রেশিও ওই আর্নিং ইল্ড, ডিভিডেন্ড ইল্ড, প্রাইস আর্নিং রেশিও, এগুলো আরেকটা ছোট অঙ্কে আমি দেখাবো। যাই হোক, টোটাল দুটো অঙ্ক করিয়েছি আমি। এই চ্যাপ্টারে আরো 12টা অঙ্ক করাবো, 12, মানে 12 2 14খানা অঙ্ক করাবো। তবে মোটামুটি তোর এই চ্যাপ্টারটা শেষ হবে, বুঝতে পেরেছিস? আরো 12টা অঙ্ক করাবো, তবে এই চ্যাপ্টারটা শেষ হবে। আজকে এই পর্যন্ত থাক।